কথা না বাড়িয়ে এখন আমি জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, গুড ইভিনিং। হাউ আর ইউ অল? I hope all of you are quite well by the grace of Almighty, and I am also well. Now I am going to start my class, so be attentive and enjoy the class. গত ক্লাসে আমি যেটা আপনাদেরকে পড়িয়েছিলাম ওইটা একটু ফিডব্যাক নিব। তো তার আগে আমি আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাতে চাই। গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন। আমাদের কথা বলতে গেলে যে বিষয়টা আমাদের প্রতিনিয়ত সামনে আসে, আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে বাংলাটা ভেবে তারপর ইংরেজিতে সেগুলো ট্রান্সলেট করতে হয়। তো আমরা কিভাবে বাংলা থেকে দেন অ্যান্ড দেয়ার সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করে কথা বলতে পারি, অর্থাৎ একজন ফরিনারের সামনে, একজন অপরিচিত লোকের সঙ্গে ফরেন কান্ট্রিতে গিয়ে অথবা নিজের দেশে কোনো অফিসে বা যে কোনো জায়গায় আমরা এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে ব্যবহার করতে পারি। গত ক্লাসে আমরা দেখেছিলাম কম্পোনেন্ট অফ সেন্টেন্স, এবং আমরা এটা একেবারে শুরু থেকেই কিন্তু রয়েছি এখন। কম্পোনেন্ট কম্পোনেন্ট অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের উপাদান, এবং ঠিক তদ্রূপ আরেকটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে দেখেন, আমরা এখানে সবাই কিন্তু কম বেশি এই ভাষাটা জানি। জানি বলতে আমরা গ্রামারটা জানি, কিন্তু আমাদের ভুলটা কোথায়, আমরা কেন কথা বলতে পারি না? হোয়াই আরেন্ট টু স্পিক ইন ইংলিশ, কেন আমরা কথা বলছি স্পিক ইন ইংলিশ, কথা বলতে পারতেছি না কেন? সেই জায়গাটা আমরা আজকে একটু হাতে কলমে দেখব। তো আমরা সবাই জানি হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখেন, পার্টস অফ স্পিচের না জানা আমাদের জায়গাগুলো কোথায় সেগুলো আমরা একটু টাচ করব। ডেফিনেশনটা আমরা সবাই জানি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড এ পার্টস অফ স্পিচ। দেখেন, আমরা এইভাবেই কিন্তু সংজ্ঞাটা পড়ে এসেছি, কিন্তু আমি এখানে জাস্ট একটা শব্দ লিখে ফেললাম। আমি লিখলাম হচ্ছে রাইস, RICE। আমি শুধুমাত্র একটি ওয়ার্ড লিখেছি, রাইস। আচ্ছা বলেন তো, এইটাকে কি, এটা কোন পার্টস অফ স্পিচ বা এটাকে কি পার্টস অফ স্পিচ বলা যায়? আমার না মনে হয় স্যার, যায় না, একদমই ঠিক। হ্যাঁ, আপনি কিন্তু বক্তৃতা পাঠ হইলে সেটাকে বলা হয় যে পার্টস অফ স্পিচ। একদমই ঠিক। এটা হচ্ছে একটা ওয়ার্ড। ঠিক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, 100% রাইট। একটি ওয়ার্ড যখন হবে তখন এটাকে আমরা কখনোই পার্টস অফ স্পিচ বলতে পারবো না। এটা এখানে লেখা রয়েছে যে বাক্যের ব্যবহৃত হতে হবে। যখন আমি এটা দিয়ে একটা বাক্য তৈরি করব, আই ইট রাইস, তখন কিন্তু এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে, তখন রাইসটি বলতে হবে, এটা নাউন। তো এখানে দেখেন, প্রথম বাক্যে রয়েছে করিম ইজ আ গুড বয়, হি গোস টু স্কুল। আশিক ইটস রাইস। 1 নং বাক্যে করিম ইজ আ গুড বয়, প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। কেন? কারণ এটা একটা সেন্টেন্সের ভিতরে ব্যবহৃত হয়েছে। পার্টস অফ স্পিচ এইটার অর্থই হচ্ছে বাক্যের অংশ। দেখবেন একটা মোবাইলের অনেকগুলো অংশ থাকে। একটা সাইকেল মেকানিক একটা সাইকেলের গ্যারেজে দেখবেন সে সব পার্টস খুলে ওইটাকে ওয়াইলিং করা বলা হয়, অর্থাৎ সুন্দরভাবে সেট করতে পারে, খুলেও ফেলতে পারে, সেটও করতে পারে। আমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেইটা করতে হবে, সেই জায়গাটা আমাদেরকে বেশি করে দেখতে হবে। তো দেখেন, এখানে আপনাদের ভয় বা আপনাদের অন্য টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমরা সব জিনিসগুলো দেখবো না। কথা বলার জন্য আমাদের যতটুকু আয়োজন ততটুকুই, মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করেছি আয়োজন। এখানে সংক্ষিপ্ত আকারে পার্টস অফ স্পিচ আমরা একটু দেখে নিলাম। তো এখানে দেখলাম যে কিভাবে পার্টস অফ স্পিচ হয়। এরপর রয়েছে বাক্যের ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দ সমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। ডোন্ট রান ইন দা সান, ওয়াকিং ইন দা স্ট্রিট, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, উই ওয়েন্ট টু স্কুল। উপরে লিখিত বাক্যগুলোকে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো বাক্যের অংশ। আপনি যে কথাটা বলেছেন, শব্দগুলোকে অবশ্যই কোনো বাক্যের অংশ হতে হবে। এইটা যদি না হয় তাহলে পার্টস অফ স্পিচ হবে না। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই অর্ড, কিন্তু সকল অর্ডই পার্টস অফ স্পিচ না। এখানে যারা সায়েন্সে রয়েছেন বা পড়ালেখা করেছেন, আমরা ছোটবেলায় একটা শব্দ পড়েছিলাম, একটা সেন্টেন্স আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, সকল খারই খারক, কিন্তু সকল খারক খার নয়। সায়েন্সে একটা কথা ছিল, আমি মনে আছে আমার বাক্যটা আজও, সকল খারই খারক, সকল খারক খার নয়। কথাটা আরেকটু ব্যাখ্যা দিলে কিভাবে দাঁড়ায়?
একটি 1000 টাকার নোটের ভিতরে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা প্রত্যেকটা নোট কিন্তু পাওয়া যায়। কিন্তু আমি যদি বলি 50 টাকার একটা নোটের ভিতরে কি সব রকমের নোট পাওয়া যাবে? ওইটা খুচরা করলে বা চেঞ্জ করলে পাওয়া যাবে না। যাবে না। এখানেও কিন্তু সেই একই কথা। সকল, এই যে এখানে দেখেন, আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ নয়। একটু জাস্ট এটা মনে রাখবেন, পিডিএফ পাঠাই দিব, দেখবেন। পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। অর্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। আমি যদি বলি ওয়াটার, তাহলে সেটা কোনো পার্টস অফ স্পিচ হবে না, কারণ এটা জাস্ট একটা অর্ড মাত্র, সম্পূর্ণ আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, এটা একটা বাক্যে ব্যবহার করলাম, ইটস আ পার্ট অফ স্পিচ। হেয়ার ওয়াটার ইজ আ পার্টস অফ স্পিচ অ্যান্ড ইট ইজ সাবজেক্ট আর ইট ইজ নাউন। তাহলে ওয়াটার একটি পার্টস অফ স্পিচ হবে, কারণ এখানে ওয়াটার বাক্যেরই একটা অংশ। পার্টস অফ স্পিচের প্রকারভেদ আমরা সবাই জানি। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ এগুলো আপনারা সবাই জানেন। আচ্ছা, নাউনটা কেমন? এটা শিলা আক্তার, আপনি একটু পড়তে পারবেন এই যে লাইনগুলো, একটু যে নাউনের সংজ্ঞাটা, হ্যাঁ পড়ে ফেলেন। আমরা একটু আবার হুম হুম হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদি নাম বোঝায়। এক্সাম্পল: করিম ডাজন্ট লাইক টু গো টু স্কুল। এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম। থ্যাংক ইউ। দেখেন, এই বাক্যে বলছে করিম একজন ব্যক্তির নাম, তো এখানে করিম কিন্তু একটা নাউন। এক কথায় মনে রাখতে হবে, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। এই পৃথিবীতে, আমাদের এই দুনিয়ায় চোখের সামনে যা দেখা যায় সব কিন্তু নাউন। তাহলে আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি, নাউনের সংখ্যাটা বেশি, এইটার কোয়ান্টিটি, পরিমাণটা কিন্তু বেশি। অন্য অন্য পার্টস অফ স্পিচের এত পরিমাণ থাকে না। আবার এটাও মনে রাখতে হবে, যা দেখা যায় এটা নাউন, যা না দেখা যায় এইটাও কিন্তু নাউন। এই যে শীতকালটা চলে গেল, এই যে শীত বা এই যে ঠান্ডা, এই ঠান্ডাটা কি দেখা যায়? তো একজন বলছে স্যার যায়, কুয়াশা পড়ে, বরফ পড়ে, এটা তো দেখা যায়। কিন্তু এটা তো কুয়াশা দেখা যায়, বরফ দেখা যায়, কিন্তু এটা অনুভব করা যায়। অনুভব করা যায়। কিন্তু এই যে কোল্ডনেস, শীতলতা যেটা, এই যে এখন গ্রীষ্মকাল এসে গেছে, আমরা ফ্যান চালাচ্ছি, এসি রুমে থাকতেছি, তো এই গরমটা কি দেখা যায়? যায় না, অনুভব করা যায়। তো যে বিষয়গুলা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, জাস্ট আমাদের ইন্দ্রিয়, সেন্সেশনে নিয়ে আসতে হয়, এগুলোও কিন্তু নাউন। এগুলোকে বলা হয় নাউন অ্যাবস্ট্রাক্ট। এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এর প্রত্যেকটা আমরা, দেখেন এখানে কিন্তু ক্লাসটা আমি ভাগ করেছি বিভিন্ন ভাবে, আমার এই ল্যাপটপে সাজানো রয়েছে সিরিয়াল। তো প্রত্যেকটা ডিটেইলস পাবেন। এই যে বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানেই রয়েছে, দেখেন এই যে প্রপার নাউন, এগুলো আবার অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্য একটা ক্লাস থাকবে, প্রত্যেকটা বিস্তারিত পাওয়া যাবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রকারভেদ দিয়েছে প্রপার নাউন। এই যে এখানে বলছে যে নাউনস আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস, 5 ভাগে ভাগ করা হয়েছে। দিজ আর: প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার নাম দিয়েছি গুণবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক, যেমন কোনো মানুষের ভিতরে সততা, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, শীতলতা, এইগুলো হচ্ছে গুণবাচক, অর্থাৎ একটা গুণ বা দোষ বোঝাচ্ছে। এক কথায় আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারছি। তো এইটা হচ্ছে আপাতত আমাদের নাউনের একটা প্রকারভেদ। জাস্ট মনে রাখতে হবে যে কোনো কিছুর নামকেই কিন্তু নাউন বলে, কোনো কিছুর নাম হলেই সেটা নাউন হবে। তো এটা প্রপার নাউন আছে, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলা কিন্তু আমরা দেখবো। দেখেন, আমরা প্রত্যেকদিন আমাদের এই লেখাপড়াটা, আমাদের এই যে সময়টা, এটা 2টা ভাগে ভাগ করবো। একটা গ্রামারের ক্লাস, আরেকটি থাকবে স্পোকেনের ক্লাস। আমি যে অনেকগুলা গ্রামার শিখিয়ে তারপর আপনাদের স্পোকেন শিখাবো, এটাই কারো ধৈর্য থাকে না। শেষ পর্যন্ত যেতে যেতে ভাবতে হয় যে স্যার, আপনি তো এটা শুধু গ্রামার শিখাচ্ছেন, কবে আমরা কথা বলবো? নো, এখানে দেখেন আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করে রেখেছি, আজকেই আমরা করব। এটা হচ্ছে, আমরা একটু প্রেজেন্টেশন দিব, তার আগে এই শীট আপনাদের মনে হয় দেওয়া হয়েছিল, বা এটা থেকে আমরা একটু ট্রান্সলেট করার চেষ্টা করব। তো এই জায়গাটায় একটু পরে আসবো। দেখেন, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আমরা কেন এটা করব? কারণ আমরা হচ্ছে বাঙালি। আমরা বাংলা ভাষাটা সেই মায়ের গর্ভ থেকেই কিন্তু আমরা শুনতে শুনতে এসেছি। আমাদের ব্রেনে কিন্তু প্রথমে বাংলা আনতে হবে। আপনাকে বললাম যে রুমা, আপনি আমাদের সামনে দাঁড়িয়ে রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, অথবা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এইটার উপরে একটা কথা বলেন, একটা আর্টিকেল দেন বা একটা প্রেজেন্টেশন দেন, তখন দেখবেন আপনার ব্রেনে কিন্তু প্রথমে বাংলাটা চলে আসছে।
যে ট্রাফিক জ্যাম কাকে বলে, ট্রাফিক জ্যাম কেন হয়, এখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি। তো আমাদের ব্রেনে যেহেতু বাংলাটা চলে আসে, আমাদেরকে আগে বাংলাটা সাজাতে হবে, যে বাংলা থেকে ইংরেজিতে সাজানো শিখতে হবে। কিভাবে সাজানো শিখতে হবে? আমি ভাত খাই। তো এটা যদি আমি লিখি তাহলে কি দাঁড়ায়? আমি, আই মানে আমি, আর আমি ভাত খাই, ভাত ইংরেজি কি? রাইস, RICE, আই রাইস। আমি ভাত খাই, শেষে বলছে কি খাই, খাওয়া ইংরেজি কি? ইট, EAT। তো আমি ভাত খাই, এইটার মানে যদি আমি বাংলা যেভাবে রয়েছে সেভাবে যদি ইংরেজি সাজাই তাহলে কি এসে গেল? আই রাইস ইট। এটা কি বাক্য হলো? হলো, কিন্তু এটা ভুল বাক্য। এটা ভুল বাক্য, আই রাইস ইট। তো আমাকে সাজানো শিখতে হবে। বাংলায় যেভাবে বলি, ইংরেজরা, ওরা আমাদের এই বাংলাটাকে তেমন মানতে চায় না। ওরা কিন্তু ওদের গায়ের জোরে এখানে একটু আলাদা করে ফেলেছে। কিভাবে বলেছে? আমরা বলি আমি ভাত খাই, অর্থাৎ কর্তা, কর্ম, ক্রিয়া, বাংলা বাক্যে ক্রিয়া শেষে থাকে। কিন্তু ওরা কি করলো? ওরা আমাদের এটা মানতে চাইলো না। ওরা বললো না, আমরা করবো এইভাবে। প্রথমে দিতে হবে সাবজেক্ট আই, তারপর দিতে হবে ভার্ব ইএটি ইট, তারপর দিতে হবে অবজেক্ট রাইস, RICE। আমরা বলি আই রাইস ইট, আর ওরা বলে আই ইট রাইস। দেখেছেন আমাদের পার্থক্য হচ্ছে এই জায়গায়। তো আমি মনে মনে বলতেছি যে আমি ভাত খাই বা আমি ভাত খাচ্ছি, তখন আমি যদি আমার বাংলা যেভাবে রয়েছে সেভাবে ইংরেজিটা বসিয়ে দেই, তাহলে হবে আই রাইস ইট বা আই রাইস ইটিং, এভাবে হয়ে যায়। কিন্তু ইংরেজি সাজানোর সময় এখানে আমরা একটা রুল ফলো করবো অ্যাসার্টিভ সেন্টেন্স সাজানোর সময়। সেটা হচ্ছে SVO, অর্থাৎ সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। প্রত্যেকটা বিষয় খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো সাবজেক্ট বসাতে হবে হবে আগে, তারপর মাঝখানে ভার্ব, তারপর অবজেক্ট। আই রাইস ইট, এভাবে সাজাবেন। এই সাজানোটা আমাদের অতি দ্রুত, দেন অ্যান্ড দেয়ার। পৃথিবীতে প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল, ওই কম্পিউটার এখনকার কম্পিউটার মতো এত ফাস্ট ছিল না, এত দেখতে ভালো ছিল না, এত আপডেট ছিল না। তো আমাদের কিন্তু, আমরা যখন প্রথমে ইংরেজি শিখি তখন এগুলা বুঝে উঠে পারা যায় না, স্যার কি বলতেছে, কিভাবে করব। কিন্তু এটা পড়তে পড়তে দেখবেন, আপনি যখন প্রথম ক্লাস 1-এ ভর্তি হয়েছিলেন, তখন প্রত্যেকটা বই বাংলা ইংরেজি বানান করে করে, সুর টেনে টেনে আপনাকে পড়তে হতো। ময়াকর আমার, রসই বই। কিন্তু এখন কি আর ওইভাবে পড়া লাগে? এখন রিডিংটা আমরা পানির মতো করে পড়তে পারি। কেন পারি? ওইটা পড়তে পড়তে প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের সামনে আসলেই তখন আর বানান করে পড়া লাগে না। তখন দেখলেই কিন্তু আমরা বলে দিতে পারি এটা তো আমি বহুবার পড়েছি। তখন আর বানান করা লাগে না, অটোমেটিকলি আমার বেরিয়ে আসে। তো আমার মূল কথা হচ্ছে, যখন আপনি বক্তব্য দিবেন, ইংরেজিতে কথা বলবেন যে কোনো বিষয়ের উপরে, তখন আপনাকে ওইটা সঙ্গে সঙ্গে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার একটা ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। এটা কিন্তু আপনার ব্রেনে সাড়া দিয়ে দিবে। যে এই যে এখানে লেখা রয়েছে পাখিরা আকাশে ওড়ে, তাহলে এখানে সাবজেক্ট কি? পাখিরা। তারপর দা বার্ডস, এখানে কি এই যে রয়েছে পাখিরা আকাশে, তাহলে দা বার্ডস স্কাই ফ্লাই। এভাবে তো করা যাবে না, কিভাবে করতে হবে? দা বার্ডস, তারপর ভার্ব আনতে হবে, দা বার্ডস ফ্লাই। আর আকাশে, আকাশ ইংরেজি কি? স্কাই। আর আকাশে এই যে একার রয়েছে, ইন দা স্কাই। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয়, আমার কথাটা কি সবাই ভালোভাবে শুনতে পারছেন? সবার কাছে পৌঁছাচ্ছে ক্লিয়ারলি? তো এইভাবে আমাদেরকে বাংলা করা শিখতে হবে। বাংলা করার ভিতরে এখানে আরো কিছু কিছু বিষয় দেখাবো, যে কিভাবে সাবজেক্টের পরে ভার্ব আনতে হয়, ভার্ব কোথায় থাকে, ভার্ব কিভাবে আমরা খুঁজে বের করব। এই জায়গাগুলোকে কিন্তু আমরা দেখব। এই যে দেখেন, এখানে এই ক্লাসটা আমি নিব আরো 1 থেকে 2 দিন পরে। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোথায় বসে, কিভাবে বসে, এটার ব্যবহারটা কি, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে ক্লাসটা করলে আমাদের বিস্তারিত আমরা জানতে পারবো। এই যে দেখেন, রিটেন ইংলিশে দক্ষ হতে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানা। তো জাস্ট আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা আমি একটু আবারও রিপিট করছি। অর্থাৎ আমাদেরকে এখন মূলত দেখতে হবে যে এই ট্রান্সলেশন গুলো আমরা পারতেছি কিনা। এই ট্রান্সলেশনটা অবশ্যই অবশ্যই আমাদেরকে পারতে হবে। এটা যে কোনো একজন একটু বললেই হবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা কি হবে বলেন তো? রুমা, আপনি বলেন। The sun rises in the east. ইয়েস, থ্যাংক ইউ। ঠিকই আছে, হ্যাঁ। তারপরে বলেন, পাখিরা আকাশে ওড়ে। The birds fly in the sky. স্কাই, হ্যাঁ। হ্যাঁ, দা বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ঠিক আছে। এখানে দা বার্ডস দিলে আর ফ্লাইজ দেওয়া যাবে না, যেহেতু প্লুরাল আমার সাবজেক্ট বসানো হয়েছে। কিন্তু যদি দিতাম, যদি যদি বলি পাখিটি আকাশে ওড়ে, তখন হবে দা বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। দা বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। পাখি। হ্যাঁ, এখানে যেহেতু পাখিরা, তাহলে হবে দা বার্ডস। কিন্তু আমি যদি লিখতাম পাখিটি আকাশে ওড়ে, তখন কিন্তু দা বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। দা বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই।
আমি যে কথাটি বলবো প্রত্যেকটা কথা কিন্তু মনে মনে আমার সঙ্গে বলবেন, দেখবেন এটা মুখস্থর মতো হয়ে যাবে। পাঠশালাতে আমরা যখন পড়তাম না ছোটবেলায়, তখন কিন্তু এইভাবে আমাদের ওই যে নামতা গুলা পড়াতো, স্যার বলতো আর আমরা সঙ্গে সঙ্গে ক্রস গাইতাম সেইভাবে। ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমি ওই একটি কথা বারবার বলি যে সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। ভাষা শিখতে গেলে আপনাকে মুখ খুলতে হবে, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। এই মুখটা যখন খোলা শিখে যাবেন, নিজের মুখ থেকে যখন ইংলিশ ওয়ার্ড বের করবেন, আপনার রান্নাঘরে আপনি রান্না করছেন, মনে মনে বলবেন আই এম কুকিং রাইস, আই এম কুকিং কারি, আই এম কুকিং ফুড, আই এম প্রিপেয়ারিং ফুড ফর মাই চিলড্রেন। হুম। আই এম কুকিং, আই এম প্রিপেয়ারিং ফুড ফর মাই ফ্যামিলি। হুম। আফটার কুকিং আই উইল ইট, বা উই উইল সিট টু রিড, বা উই উইল সিট টু ইট। আফটার ইটিং আই উইল ওয়াচ টিভি। এইভাবে নিজেকেই কথা বলতে হবে। প্রচুর প্রথমে ভুল হবে, এই ভুলটাকে কিন্তু ফুল মনে করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। গোলাপের গন্ধ মিষ্টি। শিলা, আপনি একটু বলেন এটা কি হবে? গোলাপের গন্ধ মিষ্টি। Roses smell are sweet. হ্যাঁ, দা স্মেল অফ দা রোজ, গোলাপের গন্ধ। দেখেন এখানে, The rose হ্যাঁ, ইজ are সুইট। ইজ সুইট এখানে যেহেতু গন্ধ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য এখানে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। এই কাউন্টেবল আবার আনকাউন্টেবল টু শিখবো। কাউন্টেবল হচ্ছে যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল হচ্ছে যেটা গণনা করা যায় না। এটা তোমরা ভাগ্যবান, ইউ আর লাকি। তোমরা you are ভাগ্যবান, ইউ আর লাকি, অর্থাৎ এইগুলা কিন্তু আমাদেরকে একটু হোমওয়ার্ক নিতে হবে। এটা কি করবেন? কোথায়? Roses is হুম sweet. হুম 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 হুম। এটা এখানে এই কারণটা হচ্ছে যে এখানে গোলাপের গন্ধ, তো এই গন্ধটা তো গণনা করা যায় না, এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। তো এটা হচ্ছে গন্ধ এখানে আনকাউন্টেবল নাউন, এবং যেখানে সাবজেক্ট আনকাউন্টেবল নাউন হয়, এখানে ভার্বটা সর্বদা সিঙ্গুলার বসাতে হয়, অর্থাৎ ইজ অথবা এম বা অজ। সিঙ্গুলার, এখানে ওয়ার হবে না, আর হবে না, ঠিক আছে? এখানে প্লুরাল হবে না। এখানে এই কাউন্টেবল আনকাউন্টেবল যখন পার্টস অফ স্পিচ এর ভিতরে নাউনটা পড়াবো, এই নাউনের ভিতরে এটা রয়েছে কাউন্টেবল নাউন এন্ড নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন। এই ভাষাটা না, এই ভাষাটা খুবই সহজ, তো আমাদেরকে সেই সহজ পথটা কিন্তু একটু দেখতে হবে। আমাদের বাসা হচ্ছে খুলনাতে, তো যখন আমরা পদ্মা সেতু পাড়ি দিতাম, সরি পদ্মা নদী, তো এই পদ্মা নদী এখন তো সেতু হয়ে গিয়েছে, আজ থেকে 2 বছর আগেও প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষা আত্মীয়র বাসাতে যখন ঢাকাতে যেতাম, তখন ওই পদ্মা নদী পাড়ি দিতে হলে নদীতে কিন্তু চর পড়ে নদীটা বন্ধ, মানে অনেকটা ভরাট হয়ে গিয়েছে, নৌকা কিন্তু লঞ্চ বেঁধে যায়। তো ওইখানে সরকারের তরফ থেকে চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ ওই যে বড় বড় সাইজের যে লম্বা বাঁশ রয়েছে, ওই বাঁশের মাথায় লাল প্লাগ বেঁধে দিয়ে নদীর ভিতরের থেকে একটা রাস্তা আবিষ্কার করে দেওয়া হয়েছে। দুই পাশে বাঁশ রয়েছে, মাঝখান থেকে লঞ্চ বা স্টিমার গুলো চলে ওই নদীটা পাড়ি দিবে, অর্থাৎ ওখান থেকে একটা পথ দেখিয়ে দেওয়া হয়েছে। সমগ্র নদী কিন্তু ওখানে, আমি মাথা আমার যেন এলোমেলো না হয়ে যায়, আমি যেন দ্রুত ওই নদী পার হতে পারি, এর জন্য কিন্তু ওখানে একটা সিগন্যাল দেওয়া হয়েছে। তো এই ভাষাটাও কিন্তু আমরা একটা সিগন্যাল মেনটেন করে যাব, দ্রুত আমরা ওই নদী যেমন পাড়ি দেওয়া যেত, কোথাও কোনো সমস্যা হতো না, এখানেও কিন্তু ভাষাটা আমরা একটা গোছানো পদ্ধতিতে দেখবো, সো দ্যাট উই ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি উইদিন আ শর্ট টাইম। একটা অল্প সময়ের ভিতরে আমরা যেন এই ভাষাটায় কথা বলতে পারি। এখানে দেখেন আমি একটা উদাহরণ দেই। উদাহরণটা এমন, আমরা যখন দোকানে যাই, বাজারে যাই, আমার তো দোকান ধরে বাজার ধরে সব তো আমরা কিনে নিয়ে আসি না, আনি কি? আমাদের যা প্রয়োজন আমরা লিস্ট করে নিয়ে যাই, সেগুলাই কিন্তু আমরা কিনে নিয়ে আসি। এই ভাষাটাও শিখতে ইংরেজি ভাষায় অনেক অক্সফোর্ড ডিকশনারিতে 70 থেকে 80 হাজার ওয়ার্ড রয়েছে। আপনাকে কি সব মুখস্থ করতে হবে? পৃথিবীর কেউ কি, কেউ কি সব ওয়ার্ড জানে? একজন সব থেকে ভালো ইংরেজি জানাওয়ালা টিচার, সেও বলতে পারে না যে আমি এই ডিকশনারির সব ওয়ার্ড জানি। তো ওখানে সব ওয়ার্ড না জেনেও কিন্তু এই যে যারা দেখবেন ইউটিউবে বা বিভিন্ন জায়গায়, বা অনেকে যারা ভালো ইংরেজি জানে, দে ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত কথা বলে, তাদেরও কিন্তু সব ওয়ার্ডের প্রয়োজন হয় না। আপনি যদি মাত্র 3 থেকে 4 হাজার ওয়ার্ড জানতে পারেন, আপনি ফ্লুয়েন্টলি একেবারে পানির মতো ইংরেজিতে কথা বলতে পারবেন। সঙ্গে কিছু রুলস জানা প্রয়োজন। হুম। তো দেখেন আসলে আমরা এই গোছানো পদ্ধতিতে এই বিষয়টা এগোবো। তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে ওঠে, ঘোড়ার কি শিং আছে, এইগুলো আপনারা একটা কাজ করবেন, খাতায় একটু লিখে রাখবেন যদি সময় পান। আর যদি এখানে অনেকেই জবে থাকে, বিভিন্ন কাজে, বাসায় রমজান মাসে অনেক চাপ থাকে, তো একটু ফোনে রেকর্ড করবেন, যদি এটা সম্ভব হয় রেকর্ড করে এটা আমাকে পাঠাবেন অথবা কাছে রাখবেন। আমি যখন বলবো তখন আমাকে একটু শোনাবেন। ঘোড়ার কি শিং আছে? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? এখানে ডু কেন আসলো? কথাটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্নবোধক নেগেটিভ করতে গেলে ডু বা ডাজ লাগে, আর নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট লাগে। আমাদের এটা মনে আছে তো? তুমি তাকে চেনো, তুমি তাকে চেনো, ইউ নো হিম।
কিন্তু আমি এখানে লিখেছি তুমি কি তাকে চেনো। এইটা যখন হবে ইন্টারোগেটিভ যখন করব, তখন এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, ডু বা ডাজ। তো ইউ যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল বুঝায়, তুমি বা তোমরা, তো এখানে কিন্তু ইউ এর পরে বা ইউ এর আগে ডু বসবে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো। তুমি কি তাকে চেনো না, ডোন্ট ইউ নো হিম। অর্থাৎ তাহলে আমাদের কিন্তু এখানে, আমি একটি কথা প্রত্যেকটা ব্যাচে আমার স্টুডেন্টদেরকে শেখাতে চাই, সেটা হচ্ছে একটি বাক্যকে চারটা বাক্যে রূপান্তর করা শিখতে হবে। এটা যখন পারবো তখন ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে সহজ হবে। সেই চারটা বাক্য কি দেখেন, চারটার থেকে আরো বেশিও করা যায়। টেন্সের রয়েছে 12টি, মডালের রয়েছে, অর্থাৎ একটি বাক্যকে 30 থেকে 40টা ভাবে আমরা কনভার্ট করতে পারি, মুভ করতে পারি। তো একটি বাক্যকে যদি আমি 30 ভাবে বলতে পারি, আমি মনে করেন, আপনি মনে করেন 1000 শব্দ, 1000 সেন্টেন্স আপনি জানেন, ইংরেজি বাক্য 1000। তো এই 1000 বাক্যকে 1 মিনিটের ভিতরে এটা 30,000-এ রূপান্তর করে দেওয়া সম্ভব। কিভাবে, সেটা কিন্তু আমি ধীরে ধীরে ক্লাসগুলোর ভিতরে আপনাদেরকে দেখাবো। একটি টেন্সের একটি বাক্য এখানে আমি লিখেছি কি, আই ইট। তো এই আই ইট, এটা আমি লিখলাম আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই। কি বললাম, আমি ভাত খাই। দেখেন, এটা যখন আই ইট রাইস, এরপর আমি যদি এটা নেগেটিভ লিখি তখন কি হবে, আই ডু নট ই এ টি, আই ডু নট ইট রাইস, আর আই সি ই। আই ডু নট ইট রাইস, আর আই, এটা বড় করে দিচ্ছি, দাঁড়ান, আই ডু নট ইট রাইস। আচ্ছা, এইটা যখন আমি ইয়ে ইন্টারোগেটিভ করব, তখন কি হবে, ওই অক্সিলারি ভার্ব সবার প্রথমে চলে আসবে। ডু আই ই এ টি, ইট রাইস, আর আই সি ই, ডু আই ইট রাইস। তারপর কিন্তু আমাকে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে, আমি কি ভাত খাই। আর যখন এটাকে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন কি হবে, ডোন্ট আই, ডু ডু নট আই ইট রাইস, ই এ টি, ইট রাইস, আর আই সি ই। তাহলে দেখছেন, এখানে আমি একটা বাক্যকে চারটা বাক্যে রূপান্তর করে দিলাম। তো এই যে একটা বাক্য আমি 4 ভাবে রূপান্তর করছি, এই রূপান্তরটা কিন্তু আমাকে শিখতে হবে, কিভাবে এগুলো কনভার্ট করা হচ্ছে। এখানে নিয়মটা কি, প্রথম বাক্য লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই যেহেতু ফার্স্ট পারসন, এরপর যখন আমি এটা নেগেটিভ করব, তখন কি হবে, আই ডু নট ইট রাইস। তখন কি হয়ে গেল, আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এই আইটা বাদ যাবে। ডু আই ইট রাইস, আর এখানে বলবে আই, আই ডু নট ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই না। পরে লিখেছি ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, আর ডোন্ট আই ইট রাইস। দেখেন, তাহলে এই বাক্যগুলো কিন্তু আমাকে এইভাবে কনভার্ট করা শিখতে হবে। এই যে একটা বাক্য, তুমি কি চা পান করো, এই বাক্যটা আপনার যদি তৈরি করতে সমস্যা হয়, এখানে লিখেছি কি, তুমি কি চা পান করো, ইন্টারোগেটিভ। এটাকে আগে আপনি মনে মনে অ্যাসার্টিভ করে নিতে হবে, বিবৃতিমূলক বর্ণনামূলকে নিয়ে আসতে হবে। তো সেই অ্যাসার্টিভটা কি, অ্যাসার্টিভটা হচ্ছে তুমি চা পান করো, এটা কি হবে, ইউ ড্রিঙ্ক টি। এটা কি হবে, ইউ ড্রিঙ্ক টি। তো দেখেন, ইউ যদি ড্রিঙ্ক টি হয়, তুমি চা পান করো, তো তাহলে আমরা ডু লাগাই দিলে হবে না? অবশ্যই, হ্যাঁ। এই যে যখন আপনি, হ্যাঁ, এই যে তুমি তুমি কি চা পান করো, এইটা যখন আপনি এটা করলেন যে ইউ ড্রিঙ্ক টি, আর যখন তুমি কি চা পান করো, এই যে কি রয়েছে, প্রশ্ন করছে, তখন শুধু ডু লাগাই দিলেই হয়ে যাবে, ডু ইউ ড্রিঙ্ক টি। অর্থাৎ আপনাকে আগে অ্যাসার্টিভ করা শিখতে হবে, সেখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। একবারে যদি আমরা যারা নতুন, এখানে যদি আমি বলি যে তুমি কি চা পান করো, তখন কিন্তু আমাদের একটু কঠিন হয়ে যায়। আমাদেরকে কি করতে হবে, প্রথমে কিন্তু অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস কে, হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস। তোমার কি একটি পাখি আছে। তো এটা আগে আমরা এইভাবে করব, তোমার একটি পাখি আছে। এটা আমরা কিভাবে করব, তোমার একটি পাখি আছে, ইউ হ্যাভ আ বার্ড, ইউ হ্যাভ আ বার্ড। এইবার যদি বলি তোমার কি একটি পাখি আছে, ডু ইউ হ্যাভ এ বার্ড, ডু ইউ হ্যাভ এ বার্ড। দেখেছেন, তোমরা শক্তিশালী, ইউ আর স্ট্রং। তোমরা কি শক্তিশালী, ওই যে ওখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে, আর ইউ স্ট্রং, আর ইউ স্ট্রং। মা একটি গল্প বলছে। প্রত্যেকে পার্টিসিপেট করবেন, আমার সঙ্গে বলবেন, আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে। একটি ঘন্টা আমরা কিন্তু খুব এনজয় করে পড়বো, আনন্দের সঙ্গে পড়বো, দেখবেন পড়াটা আপনাদের দীর্ঘদিন মনে থাকবে। কুকুরটি, মা একটি গল্প বলছে, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বললেন, কন্টিনিউয়াস টেন্স। সবসময় আমাদের সবসময়, থ্যাংক ইউ, সবসময় আমাদেরকে টেন্স আইডেন্টিফাই করতে গেলে ভার্বের দিকে বা বাংলা বাক্যে ক্রিয়ার দিকে নজর দিতে হবে। এখানে এই বাক্যে বাংলা ক্রিয়া কি বলছে। আর মনে রাখবেন, ক্রিয়া কোথায় থাকে, বাংলা বাক্যে, বাংলা ভাষায় কোনো সেন্টেন্সে ক্রিয়া থাকে শেষে। তো মা একটি গল্প বলছে, বলছে অর্থাৎ বর্তমানে বলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এর গঠন প্রণালী আমরা জানি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্ট কি, মাদার, মাদার ইজ টেলিং আ স্টোরি, মাদার ইজ টেলিং আ স্টোরি। মা একটি
হ্যাঁ, মা একটি গল্প বলছে। তো দেখেন আমরা এটার জন্য একটু টেন্স করব, একটু পার্টস অফ স্পিচ দেখব। এগুলো দেখার পরে আমাদের এই বাক্যগুলো কিন্তু সহজ হয়ে যাবে। তো ওই শীটটা আপনাদেরকে আজকে দিয়ে দিব। এখান থেকে যে যে কয়টি পারেন এগুলো একটু বাসায় বসে প্র্যাকটিস করবেন। যদি লিখতেও না পারেন, রেকর্ডও না করতে পারেন, একটু পড়বেন। পড়লেও কিন্তু অনেক কাজে দিবে। তো আমরা যে জায়গাতে ছিলাম, নাউনের পরে আমরা দেখব হচ্ছে প্রোনাউন অর্থাৎ সর্বনাম। সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন হি, সি, উই, এট, ইট ইত্যাদি। তো এখানে আমরা দেখতে পাই করিম ই যে গুড বয়, এখানে করিম একটি নাউন। এর পরের বাক্যে কি বসিয়েছি? হি গোস টু স্কুল এভরিডে। পরে কিন্তু আমি আর লিখিনি যে করিম গোস টু স্কুল এভরিডে। পরের বাক্যে প্রথমে করিম ব্যবহার করে পরে বলেছি হি। আমি যদি বলি করিম ভালো ছেলে, করিম নিয়মিত স্কুলে যায়, করিমের হাতের লেখা ভালো, করিম ভালো ফুটবল খেলে, করিম ভালো ছবি আঁকে, বারবার করিম বললে কিন্তু শ্রুতি কটু হয়, এটা শুনতে খারাপ লাগে, ভালো লাগে না। তো আমরা একবার করিম ব্যবহার করে পরবর্তীতে ওর একটা সাবস্টিটিউটিং ওয়ার্ড অর্থাৎ ওর পরিবর্তিত একটা শব্দ ব্যবহার করব, দ্যাট ইজ কল্ড প্রোনাউন এন্ড দ্যাট ইজ কল্ড হি। এখানে করিম বারবার না বলে আমরা হি ব্যবহার করব, মেয়েদের বেলায় বা মায়েদের বেলায় সি ব্যবহার করব। তো এইটাই হচ্ছে মূলত প্রোনাউন। উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলের সঙ্গে বলা হয়েছে, প্রথমবার তার নাম হিসাবে করিম ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে প্রোনাউন হিসাবে হি ব্যবহার করতে হবে। আমরা এখানে কি ব্যবহার করেছি? হি। তো বলা হচ্ছে তেমনি বিভিন্ন ধরনের নাউনের জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। বিভিন্ন রকমের নাম্বার জেন্ডার থাকে, সেইটা আমরা বসাবো। তো এটা হচ্ছে মূলত প্রোনাউনের একটা, প্রো মানে হচ্ছে পরিবর্তিত, প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা বসে তাকেই কিন্তু নাম বলে। অর্থাৎ সর্ব মানে সকল নামের পরিবর্তে যেটা বসে সেটাকে বলা হচ্ছে সর্বনাম। সর্বনামের পরিবর্তে যেটা বসে তাকে বলা হয় সর্বনাম। উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে, প্রথমবার তার নাম হিসাবে করিম বলা হয়েছে। তো দেখেন এটা আমরা মোটামুটি বুঝেছি। এরপর আসবে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভটা মূলত হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলো প্রকাশ পাবে যে সকল শব্দের মাধ্যমে, এগুলোকে অ্যাজেক্টিভ বলে। আমরা যখন ছোটবেলায় 6-7-এ পড়তাম তখন কিন্তু এগুলো আমাদের খুব পড়তে গেলে মাথায় যন্ত্রণা করতো যে কিভাবে মনে রাখবো। কিন্তু আমরা এখন অনেক অ্যাডাল্ট হয়েছি, আমাদের কিন্তু একবার একটু বললেই, সূত্র ধরিয়ে দিলেই মনে থাকে। কি বলছে? অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে নাম বিশেষণ, আর বিশেষণটার অর্থই হচ্ছে দোষ গুণযুক্ত শব্দ। দোষ, গুণ যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের, ভালো করে শুনবেন একবারেই মুখস্থ হয়ে যাবে, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যদি বলে আমার কাছে এই মুহূর্তে 10,000 টাকা রয়েছে, ওই 10,000-এর নিচে দাগ দিলাম, ওইটা কোন পার্টস অফ স্পিচ? ওটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এটা তো অনেকে বলছে স্যার এটা তো দোষ গুণ না। কিন্তু দোষ গুণ না, এখানে দেখেন ওই 10,000 টাকা, ওই 10,000 বা 5,000, ওইটা হচ্ছে একটা সংখ্যা, একটা পরিমাণ। একটা সংখ্যা বুঝাচ্ছে। আমার কাছে এই মুহূর্তে 5 কিলো বা 5 কেজি চাউল রয়েছে, এই 5 কেজির নিচে দাগ দাও, এটা কোনটা? এটা পরিমাণ। হ্যাঁ, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আসে, তখন আমাদের ছেলেমেয়েরা ওই জায়গাটা ভুল করে, ওরা শুধু মনে করে যে অ্যাডজেক্টিভ মানে দোষ গুণযুক্ত শব্দ। নো, অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। যদি বলি লোকটি অসুস্থ, অসুস্থর নিচে দাগ দাও, দি ম্যান ইজ ইল, তাহলে ইল এখানে অ্যাডজেক্টিভ, কারণ সে অসুস্থ অর্থাৎ তার একটা অবস্থা বোঝাচ্ছে। হুম। তো এটা এটা কিন্তু অ্যাডজেক্টিভ। নাইমা ইজ আ বিউটিফুল গার্ল, এখানে বিউটিফুল তার একটা গুণ বোঝাচ্ছে। হি হ্যাজ 3 রেড পেন্স, তার 3টা লাল কলম রয়েছে, এখানে থ্রি, এই থ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সংখ্যা বোঝাচ্ছে। সাফি ইজ ইল, বা এখানে সাফির নামলে সাফি এখানে সাপি ইজ ইল হবে, তো এখানে অসুস্থ একটা অবস্থা বোঝাচ্ছে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে। সাপি যদি ধরি তাহলে এটা নাউন হবে। আচ্ছা দেখেন এইভাবে আমরা ভার্বটা দেখবো। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। যেসব শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, অর্থাৎ এক কথায় মনে রাখতে হবে কোনো কিছু করাকেই ভার্ব বা ক্রিয়া বলে। আমরা যেমন আরাম করে ঘুমিয়ে থাকি, আমার এক স্টুডেন্ট বলেছে স্যার ঘুম পড়া তো কোনো কাজ না, আমরা তো ঘুম পড়ে থাকি তখন কোনো কাজ করি না, তো স্লিপ এটা কিভাবে ভার্ব হলো? আমি বলছি এইটাও এক প্রকার কাজ করা, অর্থাৎ ঘুম পড়া তখন আমাদের কোনো ইন্দ্রিয় কাজ করে না, কিন্তু আমাদের ভিতরে যে আরাম প্রিয় ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলো তখন কিন্তু কাজ করে। অর্থাৎ আমার চোখের পাতা, এটা চোখ বন্ধ করে রেখেছে, বন্ধ করা তাহলে নিশ্চয়ই একটা ভার্ব। অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা বোঝায় এটাকেই ভার্ব বলে। অক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, সি দেখা, প্লে, রাইড, গিভ এটসেট্রা। পৃথিবীতে নাউন এবং ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ইউজ অফ ভার্ব। এই ভার্বের ব্যবহারটা আমি যতদিন আপনাদেরকে ইংরেজি শিখাবো, এই ভার্বটা আমার প্রত্যেকটা ক্লাসের ভিতরেই থাকবে। কারণ
ভার্বের পরিবর্তনই হচ্ছে টেন্স। টেন্স মানেই ভার্ব, ভার্ব মানেই টেন্স। আর এই ভার্বের জায়গাটা যদি একটু ক্লিয়ার করা যায়, তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা খুব ইজি ভাবে শেখা যাবে, আরামসে শেখা যাবে। যেমন আমি যদি বলি আমি ভাত খাই বা আমি খাই, এখানে আমি অবজেক্ট ব্যবহার করলাম না, আমি খাই। কখন খাই? বর্তমানে। এটাকে পরিবর্তন করে পাস্ট টেন্স করেন, আমি খেয়েছিলাম। আমি শব্দটা পরিবর্তন হয়নি, কি পরিবর্তন হয়েছে? ভার্ব। আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাইবো। কি বললাম? আমি খাইবো। কখন খাবো? আমি অতীতকালে খাবো। এই যে জায়গাটা আমি আপনাদেরকে বুঝালাম, এটাই মূলত হচ্ছে পরিবর্তন, ভার্বের পরিবর্তন। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। বর্তমান কালে 4 ভাবে করলাম, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভার্বের পরিবর্তনগুলোই আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। ভার্ব ইজ কল্ড দা হার্ট বিট অফ এ সেন্টেন্স। একটা বাক্যের প্রাণ বলা হচ্ছে হার্ট বিটকে। কোনো মানুষের সমগ্র দেহটা রয়েছে, কিন্তু তার দেহ থেকে মস্তক যদি বিচ্ছিন্ন করা হয়, মানুষটা মারা যাবে। আমাদের ভিতরে হার্ট যদি বেরিয়ে যায়, এটা যদি হৃদক্রিয়া বন্ধ করে দেয়, হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু হি ইজ ডেড, সে মারা গেল। তো একটা বাক্যের ভিতরে এই ভার্বের ব্যবহারটা যদি ভুল হয়ে যায়, তাহলে টোটাল বাক্যটাই কিন্তু ডেড হয়ে যাবে। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। এটা কোন টেন্সে আছে কিভাবে বুঝবেন? আমি বলেছি সবসময় ভার্বের দিকে খেয়াল করতে হবে। তাহলে রাইটস, ভার্বের পরে এস বা প্রেজেন্ট টেন্স, ইনডেফিনিট। অ্যাবসলিউটলি রাইট। তাহলে এখানে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি এইটা পাস্ট ইনডেফিনিটে কি হবে, কিভাবে করব। হি রোটস হবে না, হি রোট এ লেটার। হ্যাঁ, পাস্ট টেন্স। হ্যাঁ, রোট, হি রোট এ লেটার। ফার্স্ট টেন্সে এস হয় না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এবং বাম পাশে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বাই এস হবে। তাহলে হি রোটস এ লেটার। বলেন তো এরকম আরো কয়েকটা বাক্য যেখানে এস বাই এস হয়। যেমন করিম ইটস রাইস, শি প্লেস ফুটবল, কনা রাইটস এ লেটার। হুম, হি গোস টু স্কুল। তারপর আরো কিছু বলতে হবে। হি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। তারপরে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সুমনা ক্যাচেস ফিশ, সুমনা ক্যাচেস ফিশ, সুমনা মাছ ধরে। তারপর রনি ইটস রাইস, রনি ভাত খায়। তারপরে হি ফ্লাইস আ কাইট, সে একটা ঘুড়ি উড়ায়। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যত বাক্য আছে, এগুলা কিন্তু সব ভার্বের পরে এস বাই এস হবে। একটা নিয়ম শিখলে ওই নিয়ম একটা নিয়ম শিখলে ওই নিয়মটা দিয়ে পরপর কয়েকটা বাক্য ইনস্ট্যান্ট সাথে সাথেই করবেন। দেখবেন ওই নিয়মটা, ওই রুলটা আপনার ব্রেনের ভিতরে আঠার মতো লেগে থাকবে। ওইটা কিন্তু আর চলে যাবে না। অর্থাৎ আমরা সঙ্গে সঙ্গেই শিখবো, যখনই কাজ তখনই আমরা সেটা শিখে ফেলবো। এবার আমরা দেখব অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। অর্থাৎ ক্রিয়াকে একটু মডিফাই করে যেটা একটু কথা বলে, তাকে অ্যাডভার্ব বলে। যে সকল শব্দ যে সকল শব্দ ভার্ব, অ্যাজেক্টিভ, কি বললাম, ভার্ব, অ্যাজেক্টিভ অথবা অন্যান্য, জাস্ট ওয়েট এ বিট, কালার করি, থ্যাংক ইউ। যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজে অ্যাডভার্ব, আবার অ্যাডভার্বকেও নিজে মডিফাই করে, তাই বলছে ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে, সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, ভেরি মানে খুব। যদি বলি সে হাঁটে, হি অক্স, কিন্তু যখন আমি লিখলাম হি অক্স ভেরি স্লোলি, সে খুব ধীরে হাঁটে, এখানে এই ভেরিটা কিন্তু অ্যাডভার্ব। স্লোলি, যদি বলি হি ওয়াক্স স্লোলি, এটাও কিন্তু অ্যাডভার্ব। স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, এগুলো সব কিন্তু অ্যাডভার্ব। অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই, মডিফাই শব্দের অর্থ বিশেষায়িত। অর্থাৎ ওই ভার্বকে, ওই অ্যাডজেক্টিভকে, ওই অ্যাডভার্বকে একটু খোঁচা দিয়ে কথা বলবে। লোকটা হাঁটে, কেমন করে হাঁটে? ধীরে হাঁটে। লোকটা কেমন করে হাঁটে? জোরে হাঁটে। সে লেখে, কেমন লেখে? ভালো লেখে। এখানে কাকে, কোন জায়গাটাকে আঘাত করছে? লেখা। অর্থাৎ ভার্বকে একটু আঘাত করবে, অথবা অ্যাডজেক্টিভকে, অথবা অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বকে আঘাত করে কথা বলবে। এটাকে মূলত বলা হচ্ছে অ্যাডভার্ব। হি আস্কড মাই নেম জেন্টলি, সে খুব ভদ্রভাবে আমার নামটা জিজ্ঞাসা করেছিল। তো নামটা জিজ্ঞাসা করা, এই আস্কড কেমন ভাবে করেছিল? ভদ্রভাবে। এই ভদ্রভাবে, এটাই হচ্ছে আমার অ্যাডভার্ব। এখানে ভার্বকে একটু টাচ করে যে কথা বলবে। বাচ্চারা দেখবেন দুজন হাঁটার সময় এ ওকে একটু স্কুল থেকে আসার সময় খোঁচা দেয় না, এইভাবে। অর্থাৎ একজন আরেকজনকে একটু টাচ করে চলে যাবে। হি ওয়াক্স, শি ওয়াক্স স্লোলি, সে হাঁটে, কেমন ভাবে হাঁটে? ধীরে ধীরে হাঁটে। এই হাঁটাটাকে কিন্তু একটু বলছে, বাড়িয়ে বলছে, তুলে ধরেছে। কেমন ভাবে হাঁটে? একটু ধীরে হাঁটে। কেমন হাঁটে? একটু জোরে হাঁটে। অর্থাৎ ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে মডিফাই করবে কে? এই অ্যাডভার্ব।
অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়াকে ছাড়া অ্যাডভার্ব চলতে পারে না। আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? আমি প্রত্যেকটা বিষয় এইভাবে পরিশ্রম করে বুঝিয়ে দিয়ে থাকি। ক্লাসগুলো সবাই ভালোভাবে করবেন। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট উইদিন আ শর্ট টাইম ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। অ্যাজ দ্য জেন্টেল রেইনস কামস ফ্রম দ্য স্কাই, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্যাট। অঝোর ধারায় যেমন আকাশ থেকে বৃষ্টি ঝরে না, আপনাদেরও ভিতরে সেইভাবে কথা আসতেই থাকবে। গ্রামারের এই রুলগুলো একটু ভালোভাবে শিখতে হবে, এগুলো একটু বুঝতে হবে। ইংরেজি ভাষাটা আমরা এতকাল ধরে শিখেছি, কিন্তু আমরা কথা বলতে পারি না। হোয়াই? What's the reason? What's the main reason? I think we have learned this language in a disorder way. একটা এলোমেলো পদ্ধতিতে আমরা শিখেছি। এবং একটু মনে করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, কেন আমরা কথা বলতে পারি না? আমরা এখানে মানে পদ্ধতিটা আমাদের ঠিক ছিল না। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু প্র্যাকটিস করিনি। প্রচুর পরিমাণে আমার সঙ্গে কথা বলতে হবে। এই আমার ক্লাস টাইম বাদেও যদি কখনো কেউ ফ্রি থাকেন, আমার সঙ্গে স্পিকিং করতে পারেন। আমি এটা অনেক ছেলে মেয়েদেরকে নিয়ে করিয়ে থাকি। বিশেষ করে দুপুর টাইমে বা যে কোনো টাইমে, আমাদের রমজান মাসটা চলে যাক, আমি আপনাদেরকে আরো একটু বেশি ইমপ্রেস করে তুলবো। কারণ এই ভাষাটা শিখতে গেলে আপনাকে এর পিছনে সময় দিতে হবে, কথা বলতে হবে। আপনি কথা না বলে তো আমি বুঝতে পারবো না কোন জায়গাটায় ভুল করছেন, কোন জায়গাটায় সঠিক করছেন। তো এখানে প্রত্যেকে কিন্তু নিজের সঙ্গে নিচে কথা বলবেন, টিচারের সঙ্গে কথা বলবেন। টিচারকে ফ্রেন্ড মনে করবেন, দেখবেন যে ল্যাঙ্গুয়েজটা আপনি দ্রুত কভার করতে পারছেন। তো এখানে কি বলা হচ্ছে? প্রেপোজিশন। অ্যাডভার্বের পরে আমরা দেখবো হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। এটা আবার কেমন? বাংলায় প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশনকে কিছুটা অলংকারের মতো বলা হয়। দেখবেন আপনি যখন আপনার নাকের নোলক, কানে কানের দুল, বা আপনি চুলে বেনি করবেন, খোপা পরবেন, ভালো একটি ড্রেস পরবেন, অনেক সুন্দর দেখা যায় আয়নার সঙ্গে দাঁড়ালে। এখন আমি যদি এই যে এই বাক্যটা, দি বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ বইটা টেবিলের উপরে, এই বাক্যটা যদি আমি এইভাবে বলতাম, দ্য বুক ইজ দ্য টেবিল, দেখেন এটাও কিন্তু একটু শুনতে কেমন যেন একটু খালি খালি মনে হয়, কোথায় যেন কি একটা বাদ পড়ে যাচ্ছে, দ্য বুক ইজ দ্য টেবিল। কিন্তু এখানে যখন আমি অন বসিয়ে দিব, তখন এই একটি পার্ট দ্য বুক ইজ আর দ্য টেবিল দুইটার ভিতরে সম্পর্ক ঘটিয়ে দিচ্ছে অন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা কোথায় রয়েছে? টেবিলের উপরে। বাংলায় প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাই খুব সহজে বোঝা যায় যে যেসব নাউন বা প্রোনাউন, যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে, দেখেন এই যে দা টেবল, এটা হচ্ছে নাউন, টেবিল শব্দটা নাউন, এর পূর্বে অন বসেছে। তাই যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে দিয়েছে, বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। দেখবেন বিয়ের মাধ্যমে দুইটা পরিবারের ভিতরে সম্পর্ক গড়ে ওঠে। এখানেও কিন্তু দুইটা পরিবার, দুইটা ওয়ার্ড বা দুইটা বাক্যাংশের ভিতরে সম্পর্ক গড়ে উঠেছে। দা বুক ইজ দা টেবিল, এর ভিতরে সম্পর্ক সৃষ্টি করেছে অন, অর্থাৎ ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, বাট, অ্যাবাউট, আনটিল, আনলেস, এগুলো কিন্তু সব প্রেপোজিশন। অর্থাৎ এরা বসানোটা একটু কঠিন হয়ে যায় স্যার। না, কঠিন হবে না। এখানে প্রেপোজিশন বসানোর ক্লাস রয়েছে, কোনটার উপর কি বসে এটা দেখতে পারবেন। কঠিন বলে কোনো শব্দ নেই। একবার ইয়া বলেছিল, ওই যে কে জানি, এডিসন মনে হয় বলেছিল, ইম্পসিবল ইজ সাচ এ ওয়ার্ড দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ দ্য ফুলস, অর্থাৎ অসম্ভব এমনই একটা শব্দ যেটা পাওয়া যায় বোকাদের ডিকশনারিতে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই, আপনি মনে করছেন আমার বয়স হয়ে গেছে আমি শিখতে পারবো না, নো, ইটস রং। আপনাকে শিখতেই হবে, যে কোনো বয়সে যে কোনো কিছু করে দেখানো যায়। গতকাল সোহাগ স্যারের ব্যাচে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছিল, স্টুডেন্ট বলা যায় না, ওনার বয়স হচ্ছে 86। চিন্তা করেন একবার, মাথা ঘুরে যায় ভাবলেও। তো ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কেন ইংরেজি শিখতে চাচ্ছেন এই বয়সে এসে, আপনার তো এখন প্রায় চলে যাওয়ার সময়। তো উনি বললো যে দেখেন, আমি ছোটবেলা থেকে এই ভাষাটা শিখতে চেয়েছিলাম, আমার একটা ড্রিম ছিল, কিন্তু আমার দারিদ্রতা বা পরবর্তীতে আমি যখন সংসার জীবনে পদার্পণ করলাম, আমার কর্মের পরিধি এত বেড়ে গেল, আমি এই ভাষাটা শিখতে পারিনি। কিন্তু আমি অনলাইনে আপনাদের ক্লাস দেখে আমি মনে মনে ইন্সপায়ার্ড হয়েছি যে আমাকে ভাষাটা শিখতেই হবে, নইলে আমি নিজের কাছে নিজে ক্ষমা করতে পারছি না, নিজেকে আমি বিশ্বাস করতে পারছি না যে কেন আমি পারলাম না। তো আসলে শিক্ষার কোনো বয়স নেই, একটা কথা রয়েছে। তো এই ভাষাটা আমি মনে করি আপনাদের এখন আরো শেখার বেশি উপযুক্ত, সুইটেবল টাইম। কেন জানেন? কারণ একেবারে ছোট যখন আমরা 9-10-এ বা স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু এগুলো বুঝে পড়তাম না। এগুলো পড়তাম তাই পড়তাম, কিন্তু এখন আমি যেভাবে ধরিয়ে দিব আপনারা বুঝতে পারবেন। অ্যাডাল্ট যারা, এরা যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো কিছু বিষয় কিন্তু এরা দ্রুত ধরতে পারে। তো
তো আমরা এখানে সেইভাবে একটু দেখলাম প্রেপোজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। দেখেন এই যে প্রেপোজিশনটা যা যা করাচ্ছেন এগুলো কিন্তু এখানে জাস্ট একটা পরিচয় ঘটাচ্ছি, এরপরে এগুলোর আবার ডিটেলস ক্লাস থাকবে। প্রেপোজিশন শুধু এই ক্লাস না, প্রেপোজিশনের ব্যবহারের উপরে ক্লাস রয়েছে, কোথায় অ্যাড বসে, কোথায় ইন বসে, কোথায় অফ বসে, কোথায় বিটুইন বসে। তো এখানে কিন্তু আমরা সেই প্রেপোজিশনটা দেখলাম। এরপর একটি থাকবে, সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। যে সকল অর্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে। ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। বড় কোনো বাক্যের ছোট একটি খণ্ডিত অংশকে বলা হয় ক্লজ। ক্লজ করাবো, কন্ডিশনাল করাবো, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। তো বলা হচ্ছে যে সকল ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে, কিংবা কাকে সংযুক্ত করে, ক্লজকে সংযুক্ত করে, তখন কিন্তু তাকে কনজাংশন বলে। তাকে কি বলে? কনজাংশন বলে। জীবন শেখ, প্লিজ আপনি একটু রেসপন্ড করবেন, শুনতে পারছেন? জি স্যার, শুনতে পারতেছি। থ্যাংক ইউ। আপনি প্রশ্ন করবেন, আমাকে থামাবেন যে স্যার এই জায়গাটা বুঝতে পারেন। আমি কিন্তু এখানে কারো একার না, আমি কিন্তু এখানে সবার। তাজো আর জিশান, আপনি শুনতে পারছেন? জি স্যার, আমি আছি ক্লাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখেন আমরা সবাই কিন্তু এখানে ভালোভাবে শেখার জন্য এসেছি। আমরা এখানে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। লজ্জা করা যাবে না, ভয় করা যাবে না। যে সকল ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। কিভাবে? সাইপ, একটু বড় করি জাস্ট। অর্থাৎ কনজাংশনটা কেমন ভাবে কাজ করে? সাইপ এন্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস, এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছে, সাইপ আর সৌরভ, এর মাঝখানে এন্ড বসেছে। এই এন্ডটা কিন্তু কনজাংশন, সংযোজক অব্যয়। বাংলাদেশে যখন পদ্মা নদীর উপরে ব্রিজ করা হলো, পদ্মা সেতু করা হলো, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ভিতরে একটা সংযোগ ঘটিয়ে দিল। কে ঘটিয়ে দিল? পদ্মা ব্রিজ। তো এখানে এই পদ্মা ব্রিজটা কিন্তু একটা কনজাংশনের ভূমিকায় অভিনয় করেছে, তাই নয় কি? অর্থাৎ এখানে দুইটা বাক্য, দুইটা বাক্যাংশের ভিতরে যখন সংযোগ ঘটাবে তখন কিন্তু এটা কনজাংশন বলা যাবে। শি গেভ মি দ্য লেটার এন্ড দেন শি কুইকলি, কুইকলি কি গো অ্যাওয়ে বা ওয়েন্ট অ্যাওয়ে, অর্থাৎ সে আমাকে চিঠিটা দিয়েছিল এবং চলে গেল। এই যে দেখেন মাঝখানে এন্ড বসেছে, দুইটা বাক্যকে সংযুক্ত করে দিয়েছে। অর্থাৎ এখানে আকাশ ইজ এ বয় বাট মৌ ইজ এ গার্ল। আকাশ একজন বালক কিন্তু মৌ একজন বালিকা বা একজন মেয়ে। এই যে দুইটাকে আলাদা করছে বা সংযুক্ত করছে বাট দিয়ে, এই বাট হচ্ছে কনজাংশন। এখানে কি কি? অ্যান্ড, বাট, অর, দেন, ইয়েট, নর, বিকজ, এটসেট্রা। কনজাংশন বিভিন্ন কিছু হইতে পারে, বেশি না, এটা 10 থেকে 12টা। কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, সংযোগ করে দিবে। আর এরপর শেষে একটি রয়েছে ইন্টারজেকশন, আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন শব্দটা কেমন? আবেগ সূচক অব্যয়। কেমন? হঠাৎ করে কেউ বললো যে তোমার আব্বা মারা গিয়েছে হসপিটালে, অ্যালাস ইওর ফাদার ইজ ডেড। হঠাৎ করে আমাকে কেউ বললো যে জানো আমাদের স্কুল আজকে অমুক স্কুলের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল, তো আমাদের স্কুল জয়লাভ করেছে, হুররে উই হ্যাভ ওন দা গেম, হুররে উই হ্যাভ ওন দা গেম। তখন আমরা মাঠের ভিতরে একটু আনন্দ ফুর্তি করলাম, উল্লাস করলাম, কি মজা, আমরা খেলায় জয়লাভ করেছি, হুররে, অ্যালাস, ওহ, ওহ, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। অনেক মেয়েদের চেহারা দেখবেন একবার দেখলেই কিন্তু আর মুখ ফেরানো যায় না। তা বলছে ওহ, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, কতই না সুন্দরী একটা বালিকা। এই যে ওহ, হুররে, এলাস, ফাই, হাস, এগুলো হচ্ছে এলাস, ওহ, ব্রেভো, আর্স, এটসেট্রা, এগুলো কিন্তু ইন্টারজেকশন। অর্থাৎ হঠাৎ মনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা প্রকাশ পাবে যে সকল শব্দ দ্বারা, এইগুলোই কিন্তু মূলত ইন্টারজেকশন। হঠাৎ মনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা। এটা বলা যাবে? কোনটা কোনটা বলেন? এক্সক্লেমেটরি হ্যাঁ, একদমই ঠিক, একদমই ঠিক, একদমই ঠিক। এক্সক্লামেটরিটাই হচ্ছে এখানে এই ইয়েটা ইন্টারজেকশন, ঠিক বলেছেন। তবে মনে রাখবেন এরপরে কিন্তু আমরা আপনাকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে, নোট অফ এক্সক্লামেশন যেটাকে বলে, এটা অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন আমরা একটা প্রশ্নবোধক বাক্যের শেষে আমরা অবশ্যই জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। তো দেখেন আমরা এখানে একটা কথা বলতে বলতেই সেই বিষয়টা সামনে চলে এসেছে, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন। এই প্রেপোজিশনটার ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, ভাইটাল রোল প্লে করে। তো সেই জায়গাটা আমরা একটু দেখবো যে প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন। আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে প্রেপোজিশন একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। কারণ যে কোনো বাক্য তৈরি করতে হলে বেশিরভাগ সময় প্রেপোজিশনের ব্যবহার প্রতিটা বাক্যে হয়ে থাকে। এই জন্য এই লেসনটিতে আমরা প্রেপোজিশনের ব্যবহারটা একটু শিখবো। প্রেপোজিশনস ডিকশনারি।
মাঝে মধ্যে স্যার। হ্যাঁ, এই ভুলটা হবে না, এই ক্লাসটা করবেন, এই পিডিএফটা পড়বেন, এখান থেকে আর ভুল হবে না। তো দেখেন এখানে কয়েকটার ব্যবহার দেয়া রয়েছে। এটার নাম দিয়েছি আমরা প্রেপোজিশন ডিকশনারি। একটু শুনতে কেমন লাগছে না যে প্রেপোজিশনের আবার ডিকশনারি হয় নাকি? এটা হয়। যেমন কি কি প্রেপোজিশন আমাদের বেশি ব্যবহার করতে হয়, সেই বেশিগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। টু, এটা হচ্ছে নির্দিষ্ট দিকে প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। নির্দিষ্ট কোনো দিকে, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, অর্থাৎ আমি স্কুলেই পৌঁছাবো। টু মানে হচ্ছে প্রতি। প্লিজ রাইট টু মি, দয়া করে আমার প্রতি লেখো, আমাকে একটি চিঠি লেখো। টু মানে পর্যন্ত। এইগুলো কিন্তু বোঝাতে টু ব্যবহার করা হয়। টুয়ার্ডস, অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন বোঝাতে টুয়ার্ডস বসে। আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, আমার আম্মুকে বললাম যে আম্মু, আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল নাও, আমি এখন স্কুলের দিকে যাচ্ছি। অর্থাৎ এই শব্দটা মনে হচ্ছে যে আমি বিকাল বেলায় বলছি, স্কুল বন্ধ রয়েছে কিন্তু আমি স্কুলের দিকে যাচ্ছি, স্কুলে না গিয়ে অন্য কোনো মাঠে, চায়ের দোকানে বা অন্য কোথাও আমি আড্ডা দিতে পারি। বাড়ি থেকে বলছি যে স্কুলের দিকে যাচ্ছি, অর্থাৎ টুয়ার্ডস মানে মনে রাখবেন কোনো দিকে বোঝাতে টু ওয়ার্ডস ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি সেই জায়গাটাতে নাও পৌঁছাইতে পারি, অর্থাৎ ওই উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি, পথে কোথাও হল্ট করতে পারি। অ্যাট কোথায় বসে? স্থান বা সময় বোঝাতে অ্যাট বসে। স্যার একটু বলি, মানে এটা কি কোনো নির্দিষ্ট মানে দিককে মেনশন করবে না স্যার? হ্যাঁ, দিক বলতে কি এখানে নির্দিষ্ট কোনো গন্তব্য, যে আমি ওই যে বললাম যে আমি বলছি আমি বাজারে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি, আমি একটা নাম বলে বাড়ি থেকে বের হলাম, কিন্তু সেই দিকে না যে, সেই পর্যন্ত না যে আমি অন্য কোথাও বিরতি দিতে পারি, কিন্তু আমি ওই দিকে রওনা হচ্ছি। উত্তর, আপনি যেটা বলছেন কোন দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এইটা না, মনে করেন বিভিন্ন জায়গা, যে আমি ভার্সিটির দিকে যাচ্ছি কিন্তু ভার্সিটিতে না গিয়ে আমি অন্য কোথাও ফ্রেন্ডের বাসায় বা অন্য, কিন্তু ওই মানে ওইভাবে মনে মনে বুঝাবে যে আমি ওই দিকে রওনা হচ্ছি। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ বাড়ি থেকে রওনা হচ্ছে। মনে করেন আপনি আজকে অফিস ছুটি, তারপরও আপনি অফিসের দিকে ভাবছেন যে অফিসের দিকে যাই, বা আমার অফিসে একটু কাজ রয়েছে, কাজটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি অফিসের দিকে না গিয়ে অন্য কোনো দিকে, অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে। অর্থাৎ এখানে আপনি অফিস পর্যন্ত পৌঁছাতে নাও পারেন, অন্য কোথাও যেতে পারেন, কিন্তু মনে মনে ভাবছেন যে আমি ওইদিকে হয়তো যাব। ইন, অ্যাট কোথায় বসে? স্থান বা সময় বোঝাতে নির্দিষ্ট সময়ের পূজে অ্যাট বসে। দেখেন এটার আবার কিন্তু এখানে ব্যবহার দিয়েছে, এই যে সবগুলোর ব্যবহার রয়েছে, এই যে অ্যাট এর ব্যবহার রয়েছে এখানে। অ্যাটটা কি বলা হচ্ছে? এখানে বলেছি যে অ্যাট কোনো স্থান বা সময় বোঝাতে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, কিন্তু অ্যাট এখানে মূলত কোথায় বসে? সেই অ্যাট এর ব্যবহারটা আমরা এই যে প্রথমেই দেখতে পাচ্ছি। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, নির্দিষ্ট একটা সময় বোঝাবে। কেমন? আই গো টু স্কুল অ্যাট 9 AM, আমি প্রতিদিন সকাল 9টায় যাই, নির্দিষ্ট সময় 9টায় স্কুলে যাই। হি গোজ টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM, সে 10টার সময় ইউনিভার্সিটিতে যায়। দূরত্ব বোঝাতেও কিন্তু অ্যাট বসে। ঢাকা ইজ 200 কিলোমিটার ফ্রম হেয়ার, এখান থেকে ঢাকা 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ 100 কিলোমিটার ফ্রম হেয়ার, দামের পূর্বে অ্যাড বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, প্রতি কেজি 50 টাকা দরে আলু বিক্রি হয়। দেখছেন, তাহলে দামের পূর্বে অ্যাড বসে, দূরত্ব বোঝাতে অ্যাড বসে, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে। এই শীটটা জাস্ট আপনারা একটু টাইম নিয়ে রিডিং করে ফেলবেন, 1 থেকে 2 বার রিডিং পড়লেই দেখবেন আপনাদের কোথায় কি বসে সব ব্রেনে এসে যাবে। এগুলো আমাদের পড়া রয়েছে, আমরা স্টুডেন্ট লাইফে পড়েছি, এখন শুধু একটু রিভিশন দিলেই কিন্তু হবে। অ্যাবাউট শব্দের অর্থ কি? সম্পর্কে। আমার সম্পর্কে একটি গল্প লিখো। প্লিজ রাইট আ স্টোরি অ্যাবাউট মি, রাইট আ স্টোরি অ্যাবাউট মি, তার সম্পর্কে কিছু বলো। টেল মি অ্যাবাউট হিম, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। বিটুইন কোথায় বসে? দুইজন ব্যক্তির মধ্যে একজনকে বোঝাতে বিটুইন বসে। এমন কোথায় বসে? দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বা অধিক ব্যক্তি দুই ছাড়া অনেক যখন হবে তখন এমং বসে। এগেইনিস্ট কোথায় বসে? বিরুদ্ধে বোঝালে। অ্যাক্রস অতিক্রম করা, আফটার মানে পরে, বিফোর মানে আগে। অন শব্দ বসে স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে অন বসে। তার বা বার বা তারিখের পূর্বে অন বসে। দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল, দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল, অর্থাৎ মোবাইলটা টেবিলের উপরে, এখানে মোবাইলটা টেবিলকে স্পর্শ করে রয়েছে, এই জন্য এখানে অন বসবে। কিন্তু যখন স্পর্শ না করবে, স্থির বস্তু, কি বলা হচ্ছে? স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে। ওভারের ব্যবহারটাও কিন্তু নিচে রয়েছে। ওভার চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে সমগ্র অর্থে কর্তৃত্ব আরোপ করে বিপরীত বা অন্য পাশে বোঝাতেও কিন্তু ওভার বসে। ওভার দা রোড, রাস্তার বিপরীত পার্শ্বে, এগুলো আমরা ব্যবহার দেখব। আন্ডার, কোনো কিছুর নিচে বোঝাতে বা কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসে। বিলো কোথায় বসে?
অবস্থান বা পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে বিলো বসে। বাহাইন্ড অর্থাৎ বিহাইন্ড আমরা যেটাকে বলি, এটা পিছনে বোঝাতে বসে। সে আমার পিছনে বসেছিল। হি স্যাট বিহাইন্ড মি। হি সিট এর পাস্ট টেন্স স্যাট। হি স্যাট বিহাইন্ড মি। বিয়ন্ড কোথায় বসে? নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে, সমর্থের বাহিরে বোঝাতে বিয়ন্ড বসে। ইনটু কি বসে? প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত অবস্থা বোঝালে ইনটু বসে। দেখেন আমরা ব্যবহারগুলো একটু দেখি এখানে। ইউজ অফ অন, এই অনের ব্যবহারটা কিন্তু প্রতিনিয়ত আমরা ভুল করি, বা এটা আমাদের খুব বেশি করে করতে হয়। কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। অবজেক্টকে কি করে থাকবে? স্পর্শ করে থাকবে। হি কেপ্ট দ্য মোবাইল অন দ্য টেবল, সে মোবাইলটি টেবিলের উপর রেখেছিল। কি করে রেখেছিল? স্পর্শ করে। এই জন্য কিন্তু এখানে অনের ব্যবহার করা হয়েছে। কিসের ব্যবহার করা হয়েছে? অন। মনে রাখবেন, কোনো কিছুর উপর কোনো কিছু স্পর্শ করে আছে এমন বোঝাতে অন বসে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল, দ্য ওয়াটার বোতল ইজ অন দ্য টেবিল, হি ইজ অন দ্য টেবিল। এখানে স্পর্শ করে থাকলে কি বসবে? অন। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। কিসের পূর্বে বসে? বার, দিন অথবা তারিখ। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আই ওয়েন্ট দেয়ার অন ওয়েন্সডে, হি কেম হেয়ার অন থার্সডে। অর্থাৎ তারিখ, বার এগুলোর পূর্বে কিন্তু অন ব্যবহার করা হবে। হি উইল কাম হেয়ার অন 17th জুন, সে এখানে আসবে জুন মাসের 17 তারিখে। 17ই জুন, এই যে জুন মাস, মাসের পূর্বে, এর পূর্বে কিন্তু এখানে তারিখ 17 তারিখ, এর পূর্বে অন বসবে। নদীর তীরে বোঝাতে অন বসে। ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দা রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। তাহলে কি? নদীর তীর বলতে অন বসে। এগুলো এক দুইবার একটু পড়বেন, দেখবেন এগুলো মুখস্থর মতো হয়ে যাবে। এটা বেশি এ নিয়ে প্যারা নেওয়া লাগবে না। নির্ভরতা বোঝাতে অন বসে। দা খাউ লিভস অন গ্রাস, গরুর রচনাতে আমরা এটা পড়েছিলাম। দা খাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। হি লিভস অন হিজ ফাদার, সে তার পিতার উপর নির্ভর করে। ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু মা বাবার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ ডিপেন্ড অন বা লিভ অন, এগুলা হচ্ছে নির্ভরশীলতা বোঝায়। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপরে নির্ভর করেই বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আপনি একটা অফিসে চাকরি করেন, ওই বিল্ডিংটা 10 তলা, কিন্তু আপনার অফিস হচ্ছে 5ম তলায়। My office is on the 5th floor. The bank is on the 5th floor. Mr. Karim's office is 6th floor. Is on the 6th floor হবে, on হবে। Our class is on the 3rd floor. আমাদের স্কুলের 4 তলা বিল্ডিং, এখানে আমাদের ক্লাসরুমটা হচ্ছে 3rd ফ্লোর, 3য় তলায়। ইউজ অফ ইন, কিসের ব্যবহার? ইন। বড় স্থানের পূর্বে ইন বসে। খুবই আমরা প্রায় ভুল করি এই জায়গাটা। আমি ঢাকা শহরে বাস করি, আই লিভ ইন ঢাকা। আমি কলকাতা শহরে বাস করি, আই লিভ ইন ক্যালকাটা। কিন্তু যখন বড় শহর না বুঝিয়ে ছোট শহর বুঝাবে, আমি ঢাকা শহরের মিরপুরে বাস করি, আমি ঢাকা শহরের বনানীতে বাস করি, বারিধারায় বাস করি, গুলশানে বাস করি, তখন কিন্তু ছোট জায়গার পূর্বে অ্যাড বসবে। আই লিভ ইন ঢাকা, অ্যাট গুলশান, অ্যাট মিরপুর, অ্যাট বারিধারা, অ্যাট বনানী। ঠিক আছে? আই লিভ, আমার ছোট্ট শহর খুলনা ডুমুরিয়া, তাহলে কি হবে? আই লিভ অ্যাট ডুমুরিয়া। আই লিভ ইন খুলনা, তখন বড় জায়গা হলে খুলনার পূর্বে ইন, ছোট জায়গায় ডুমুরিয়া শহর, এটা উপজেলা, এটার পূর্বে অ্যাট বসবে। আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, এই বাংলাদেশের তুলনায় ঢাকা আবার একটু ছোট হয়ে গেল, এই জন্য কিন্তু এখানে আমাকে অ্যাট বসাতে হয়েছে। আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের ঢাকা শহরে বাস করি। বাংলাদেশ বড় হওয়ার জন্য ইন, আর ঢাকা ছোট হওয়ার জন্য অ্যাট। কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে। বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে। ইন বাংলা, ইন ইংলিশ, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আই এম স্টাডিং ইন ইংলিশ। সময়ের ক্ষেত্রে বছর মাসের পূর্বে ইন, সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন এর ই বসে, মানে বছর বা মাসের পূর্বে ইন বসে। আই ওয়াজ বর্ন ইন 1980, আমি 1980 সালে জন্মগ্রহণ করেছিলাম। আই ওয়াজ বর্ন। আচ্ছা, এখানে একটু অন্য কিছু শিখাই। আই ওয়াজ বর্ন, এই যে বাক্যটা এখানে, ক্যান্সার এটা হইতে পারে না যে উই আর নট গুড ইন ইংলিশ? যেমন উই আর নট গুড, হ্যাঁ ওইটা একটা সাবজেক্ট বোঝাচ্ছে, তো ওখানে আবার ইংলিশটা একটু, মানে এখানে ইংলিশটার পূর্বে আপনি ইন দিতে পারেন, যে আমরা ইংরেজিতে আবার অ্যাট দিলে হয়। অ্যাট মানে হচ্ছে এ অ তে। যেমন সে অঙ্কে কাঁচা, হি ইজ গুড, হি ইজ ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স। অর্থাৎ এখানে অ্যাট মানে কিন্তু আবার বিভিন্ন, মানে এই প্রিপোজিশন আবার একটু এদিক ওদিক হলেও ঝামেলা আছে।
তো আমরা সেটা দেখবো, অ্যাটের ব্যবহারটা একটু দেখছি। তো এখানে দেখেন বলছে সময়ের ক্ষেত্রে বছর বা মাস বোঝালে ইন বসে। আই ওয়াজ বর্ন ইন 1980, 1980। তো এখানে ওয়াজ বর্ন কেন হলো, এটা কেউ একটু ব্যাখ্যা দিতে পারবেন? রুমা স্যার বলেন, এই যে এখানে আই ওয়াজ বর্ন বা এটা ওয়াজ বর্ন কেন হলো? না, ওটা তো ইন বসেছে, কিন্তু এখানে ওয়াজ বর্ন এটা কেন হলো আমি এটা জানতে চাচ্ছি। পাস্ট টেন্স, তাই তো? কিন্তু এইটা আমি যদি বলি যে আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, তো আমি জন্মগ্রহণ করেছিলাম, এখানে আই বর্নড ইন 1980 দেওয়া যেত না? বর্ন এর ভি3 করা যেত না? BORNED, বর্নড। এখানে ওয়াস কেন দিতে হলো? আই ওয়াজ বর্ন। এটা মানে জন্ম কি একবার নিয়েছিল? হচ্ছে হলো মেইন ভার্ব স্যার। হ্যাঁ, দেখেন আমি আসল জায়গাতে আসি। এটা হচ্ছে কি, জন্মটা কিন্তু আমি নিজে নিজে নেইনি, আমি কিন্তু আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমি তো ছোট্ট শিশু, আমি তো ওই সময় নিষ্ক্রিয়। অর্থাৎ এটা প্যাসিভ মুডে করা হয়েছে। আই ওয়াজ বর্ন, আই ওয়াজ ইটেন, আই ওয়াজ ডুইং। অর্থাৎ যেখানে সাবজেক্টটা সক্রিয় থাকে না, একটু নিষ্ক্রিয় হয়ে যায়, এই জায়গাগুলোতে আমাদেরকে প্যাসিভ মুড ব্যবহার করতে হয়। আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি ভাত থার্ড পারসন ইয়ে, সরি এটা ইয়ে থ্রি ভি ভি ইয়ে হয়েছে। না, এখানে বর্ণে তিনটাই একই দেওয়া যায়, বর্ন বর্ন। এটা তো বন্ড হইতে পারতো, এইটা আসলে একটা মেইন পয়েন্ট, নিজে নিজে জন্ম নিতে পারে না। পারে না, হ্যাঁ। না, এখানে আবার এটাও ক্লিয়ার করে, বর্ণের কিন্তু ভি3 বলতে এটাই এখন এখানে ভি3, বর্ন দেওয়া যায় না, দেখবেন এই বর্ন বর্ন বর্ন। আর যদি ইডি কোথাও থাকে, এখন আধুনিক গ্রামার অনুসারে কোথাও ইডি দিচ্ছে, বর্ন ওর পরে ইডি, বর্নড। তো এটা কিন্তু এখানে ভি3, বর্ন BORN, অর্থাৎ আই ওয়াজ বর্ন, আমি জন্ম নিয়েছিলাম। আচ্ছা, যদি বলা হয় লোকটি মারা গিয়েছিল, এটা কি হবে? দি ম্যান ওয়াজ ডাইড, দি ম্যান ওয়াজ ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। সে একটা দুর্ঘটনা, অর্থাৎ সে নিজে নিজে মারা যায়নি, একটা গাড়ি তাকে আঘাত করছে, সে আঘাতের কারণে সে মারা গিয়েছে। অর্থাৎ প্যাসিভ মুডটা বুঝতে হবে। আমি কয়েকটা ক্লাস নিয়ে আপনাদেরকে প্যাসিভটা বুঝাবো। আই ইট রাইস আর রাইস ইজ ইটেন বাই মি। কিছু কিছু জিনিস রয়েছে ডিরেক্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, যেমন যে বাক্যটা বললাম, আমি ভাত খাই, আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভে রয়েছে, কিন্তু এর প্যাসিভ কি করব? রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু কিছু কিছু বিষয় সর্বদা প্যাসিভ মুডে থাকে। যদি বলা হয় কাজটি করা হয়, খাবারটি খাওয়া হয়, সেখানে যাওয়া হয়, তাদেরকে মারা হয়, মাছগুলো ধরা হয়, এখানে কারা ধরে কারা করে, সাবজেক্ট কিন্তু উজ্জ্ব থাকে, সাবজেক্ট কিন্তু সাইলেন্ট থাকে। এগুলা সব দেখবেন কথা বলতে গেলে আমাদের প্রচুর পরিমাণে প্যাসিভ ভয়েসের ব্যবহার জানতে হবে। প্যাসিভের ব্যবহার আপনি যত জানবেন, আমি তো আপনাদেরকে বলেছি 6 থেকে 7টি বিষয় খুব ভালোভাবে দেখিয়ে দিব, স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবেন। টেন্স থাকবে, তার ভিতরে মডাল থাকবে, সেমি মডাল থাকবে, তারপর ভয়েস চেঞ্জের ব্যবহার থাকবে। ভয়েসের ব্যবহার না জানলে কথা বলা যায় না। যদি বলা হয় আম, করিমের দ্বারা কাজটি করা হয়, এখানে বাক্যটা যদি এভাবে বলি, করিম কাজটি করে, তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেল, সরাসরি করিম কাজটি করে। কিন্তু যখন ওই যে কাজটি করিমের দ্বারা করা হয়, অবজেক্টকে আমি প্রথমে নিয়ে আসলাম, কাজ হচ্ছে অবজেক্ট ওই বাক্যের, করিম কাজটি করে, করিম ডাজ দা ওয়ার্ক। কিন্তু যখন ওই বাক্যটা আমি এইভাবে করব, কাজটি করিমের দ্বারা করা হয়, দা ওয়ার্ক ইজ ডান বাই করিম, দা ওয়ার্ক ইজ ডান বাই করিম। প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়, কারা দেয়? সেই কর্তৃপক্ষের নাম আমি উল্লেখ করলাম না, শুধু এতটুকু বললাম প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ইজ গিভেন গার্ড অফ অনার। দেখেন এই যে বাক্যগুলো না, আমাদেরকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ প্যাসিভ শিখতে হবে, দ্রুত এগুলো করে ফেলতে হবে, ঠিক আছে? আমরা বেশি, প্রত্যেকের হাতে সময় কম, 1 থেকে 2 মাস, সর্বোচ্চ 3 মাসের ভিতরে আমাদের টার্গেট থাকবে আমরা এই ল্যাঙ্গুয়েজটা যেন ভালোভাবে শিখতে পারি, কথা বলতে পারি। করতে হবে, তাহলে মুখের জড়তাটা হ্যাঁ হ্যাঁ, স্পোকেনটা দেখেন, আমরা একটু স্পোকেনটা শিখবো আজকে। আপনাদের স্পোকেনের জন্য আমি এই জায়গাগুলো নিয়ে এসেছিলাম সামনে, বাট এটা আসলে সময়ের সঙ্গে পারা যায় না। এই যে জায়গাটা, প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে, কথা বলা শিখতে হবে। একটা মানুষের সামনে কথা বলতে গেলে কিভাবে শুরু করতে হয়, এই দেখেন, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ রুমা বেগম, বা এখানে নামটা বলবেন। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল স্যার, তার নামটা বলবেন স্যারের। For giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is about traffic jam. Dear audience, now I am going to start about my topic.
দেখছেন কত সুন্দরভাবে উপস্থাপন করা শিখতে হবে। প্রথম যে বাক্যগুলো এগুলো কিন্তু একটা আর্টিকেল, আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, এসে লিখলেন, ওই যে বোর্ডের খাতা যখন দেখে টিচার, আমার বাবাও কিন্তু বোর্ডের খাতা দেখে, টিচার হাই স্কুলের, তো দেখছি ওই প্রথমে একটু দেখে, শেষে আর গিয়ে আর একটু দেখে, মাঝখানে কি লিখলো ওইটা কিন্তু ডাজ নট ম্যাটার। তো প্রথমটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে শুরু করতে হবে। কিভাবে? গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, এইভাবে বলে শেষে বলবেন যে ডিয়ার অডিয়েন্স, নাও আই এম গোয়িং টু বা আই এম গোয়িং টু স্টার্ট মাই টপিক। এটা বলার পরে শেষের দিকে আমরা ফিনিশিং সিস্টেমটা এইভাবে করতে পারি, দ্যাটস অল অ্যাবাউট মাই সাইটস, দ্যাটস অল ফ্রম মাই সাইটস ফর দ্য টাইম বিং। এই সময়ের জন্য আমার তরফ থেকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ। আমি যে বক্তব্য আলোচনা করলাম, আশা করি ভবিষ্যতের জন্য এটা আমাদের অনেক কাজে দিবে। উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন। পরবর্তীতে আমরা এমন আরো একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। স্টে ওয়েল, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। এইভাবে আপনাকে ফিনিশিংটাও নামাতে হবে, অথবা একেবারে সংক্ষেপে বলা যায়, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ ইন দ্য নেক্সট। দেখেছেন? তাহলে এটা প্রেজেন্টেশন। যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা রুমা বা আপনি যে কেউ একজন, মাকসুদা বা এখানে কেউ একটু পড়ে ফেললেন, তো এটা আসসালামু আলাইকুম, ইন্ট্রোডিউস। হ্যাঁ পড়েন পড়েন, শিলা, হ্যাঁ পড়েন। হুম, হুম। Well, I am glad to introduce myself. My name is Sheila. I am 53 years. I am Bangladeshi by birth. My home district is Borishal. At present, I am living at Dhaka. I am a housewife. I I am have doing complete. my বলেন, আই এম ডুইং মাই, হচ্ছে সুন্দর। I am doing my bachelor degree in English literature at City ইউনিভার্সিটি। University. তারপর I am from Muslim middle class family. Our family consists seven Members. seven members. হুম, My parents and I have lovely 4 brothers and only ওয়ান সিস্টার, sister. My father is businessman and my mother is a housewife. হাউসওয়াইফ। আই এম ম্যারিড। I'm married. মাই ফেভারিট স্পোর্টস, My আপনার এটা favorite football and cricket. ক্রিকেট। My favorite color, black and white. I am interested in media. My future plan is to be a teacher. That's all about me. Thank you for patience hearing. থ্যাংক ইউ। দেখছেন কত সহজে নিজেকে বর্ণনা দিয়ে ফেলছেন। ইন্ট্রোডিউস ইউর সেলফ, একটা মানুষ বা একটা ভাইবা বোর্ডে আপনাকে বলা হলো যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, ইংরেজিতে আপনি আপনার নিজের বর্ণনা দিবেন। তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারটা ঠিক রেখে প্রথমে না সালাম দিতে হবে, তারপর আমার নাম বলতে হবে, আমার জেলা বলতে হবে, আমি আমার পেশা কি এটা বলতে হবে, আমি বর্তমান কি করি, আমি কোন ধরনের পরিবার থেকে উঠে আসছি, আমরা কয় ভাই বোন, আমার প্রিয় রং কি, আমার পিতা কি করে, আমার মাতা কি করে, আমি ভবিষ্যতে কি হতে চাই, এটা বলে শেষে বলতে হবে দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর পার্সন শেয়ারিং। দেখছেন? তাহলে এইভাবে কিন্তু প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। ডেইলি অ্যাক্টিভিটিস, এটা আপনি দিনের বেলায় সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেন, এটা কিন্তু আমাদেরকে একটু বলা শিখতে হবে। অর্থাৎ ডেইলি অ্যাক্টিভিটিসটা কি কি, এটা আমরা অন্য কেউ কি একটু বলতে পারবো? বিলকিস আপা, আপনি বলতে পারবেন এটা? এইটা আসসালামু আলাইকুম, একটু পড়ে পড়ে ফেলেন তো, এটা অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। উইলিংলি কে পড়তে পারবেন? ইচ্ছাকৃত ভাবে একটু পড়েন। দেখেন শিলা কত সুন্দর করে পড়ছে, উনি কণ্ঠটাও ক্লিয়ার শোনা গিয়েছে। হ্যাঁ, বা আপনি পড়েন। হ্যাঁ, হুম, নামটা বলেন, আপনার নাম বলেন। হুম, Before you, I am really glad to share my feelings. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth. Then I wash my face and take ablution for perform ফজর প্রেয়ার। prayer, হুম, for the prayer. হুম, That I do some morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. I reach to office at 9:30 a.m. হুম। এটা দেন হবে, দেন আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক। Start doing my work. That all about my daily activities. থ্যাঙ্কস ফর প্যাশেন্স।
hearing. হ্যাঁ, প্যাশেন্স হিয়ারিং, ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। দেখেন এইভাবে স্যার আপনি আমি স্যার অবশ্যই অবশ্যই আপনি এটা পড়েন একটু, হ্যাঁ, ডেইলি অ্যাক্টিভিটিসটা। থ্যাংক ইউ। Assalamu alaikum. Good afternoon, you all. This is Mr. Jivan Sheikh before you. I'm really glad to share my feelings. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution for perform Fajr prayer. After then I do some morning exercise. Then I refresh myself and take my breakfast. ইয়েস, Then থ্যাংক ইউ। I get ready to go to office. I reach to office at 9:30 a.m. Then I start going my work. That all about my daily activities. Thanks for patience hearing. দেখছেন, তাহলে এটা কিন্তু একটা ফরমেশন, একটা গঠন প্রণালী, বা এটা দিয়েও কিন্তু আমরা ডেইলি অ্যাক্টিভিটিসটা বর্ণনা করতে পারি। অর্থাৎ এখানে কথা বলার জন্য আমাদেরকে বেশি কিছু প্রয়োজন হয় না, একটু টেন্স ঠিক রাখে দেখেন, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ, এখানে দিস ইজ মিস্টার জীবন শেখ বিফোর ইউ, জাস্ট নামটা বলতে হবে। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যিই আনন্দিত আমার অনুভূতিটা ব্যাখ্যা করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, ফিউচার ইনডেফিনিট টেন্স, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব কি, টু সে সামথিং, কিছু বলার জন্য। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি খুব সকালে, কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি, আমি আমার দাঁত ব্রাশ করি, কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ এখানে টেন্সটা একটু ঠিক রাখলে খুব সহজে কথা বলা যায়। তো সেই বিষয়টা আমরা আজকে একটু পার্টস অফ স্পিচটাও দেখলাম, আমরা টেন্সটা দেখবো। টেন্সটা গত ক্লাসে মনে হয় একটু দেখেছি, বা আমরা টেন্সটা আরো ভালো করে দেখবো, একবার শুরু থেকেই দেখবো। আর টেন্স আমাদের সব টেন্স প্রয়োজন হবে না, 7টি টেন্স একটু ভালো করে দেখলেই হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, আর প্রত্যেকটির কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট। এটা দেখলে এখানে প্রত্যেকটা বাক্য দেখবেন ওর ভিতরে পড়বে। 16 নম্বরের যে বাক্যটা এখানে রয়েছে, রহিম মাছ ধরিতেছে, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রহিম ইজ ক্যাচিং ফিশ, রহিম বাড়ি যাইতেছে, রহিম ইজ গোয়িং হোম। রহিম ঘুড়ি উড়াইতেছে, রহিম ইজ ফ্লাইং আ কাইট। রহিম ছবি আঁকিতেছে, রহিম ইজ ড্রয়িং আ পিকচার। অর্থাৎ এখানে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে অ্যামিজার, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। বলেন। ওই যে ইন্ট্রোডিউস যেখানে আছে, ইন্ট্রোডিউস হ্যাঁ, ওখানে যাচ্ছে যে বিফোর ইউ, ওই যে মিস্টার সৈকত বিফোর ইউ, বিফোর ইউ কথাটা বলছে কেন? হ্যাঁ, বিফোর ইউ, এখানে এই যে মিস্টার সৈকত বিফোর ইউ, অর্থাৎ আপনাদের সামনে আমি সৈকত, আমি মিস্টার সৈকত, আমি মিস্টার জীবন শেখ, আমি মাকসুদা বেগম, আমি বিলকি চাপা, ঠিক আছে। এখানে বিফোরটা হচ্ছে আমার ইংলিশটা বোঝানোর জন্য যে আপনাদের সামনে এই মুহূর্তে আমি অমুক রয়েছে, আমি অমুক। এইভাবে ইন ফ্রন্ট অফ ইউ দেওয়া যায়, অথবা বলা যায় দিস ইজ মিস্টার সৈকত, এটাও বললেও হবে। এটা দেখেন এই এই ল্যাঙ্গুয়েজ, আপনাদের হ্যাঁ হ্যাঁ, আপনাদের সামনে আমি সৈকত, অর্থাৎ ডেস্কে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, তো অডিয়েন্সদের উদ্দেশ্যে বলছেন যে দিস ইজ মিস্টার সৈকত ইন ফ্রন্ট অফ ইউ, দিস ইজ মিস্টার সৈকত বিফোর অফ ইউ। অথবা এটাও বললে হয় দিস ইজ মিস্টার সৈকত, বা সৈকত স্পিকিং, এটাও বললে হয়। বিলকিস স্পিকিং, রুমা স্পিকিং, ঠিক আছে। আই অ্যাম রুমা, এটা বিভিন্ন ভাবে। ইংলিশটা হচ্ছে একটা লিটারেচার, এটা কিন্তু একটা ভাষা। তো এই ভাষায় বিভিন্ন ভাবে কথা বলা যায়। বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে দেখবেন যারা অনুষ্ঠান সঞ্চালক সঞ্চালিকা, যারা কথা বলে, অনুষ্ঠান পরিচালনা করে, সাহিত্য দিয়ে অনেকভাবে সুন্দর করে উপস্থাপনা করে। অনেক কলেজের বাংলার টিচার আছে, খুব ভালোভাবে গুছিয়ে বাংলা বলতে পারে, শুনলেই শুধু শুনতে ইচ্ছা করে। তো এখানে এই ল্যাঙ্গুয়েজটা একটা লিটারেচার, একটা সাহিত্য। এখানে আপনি বিভিন্নভাবে আপনার মনের ভাষাকে, মনের অনুভূতিকে ব্যক্ত করতে পারেন। তো এখানেও আপনি ওই বাক্যটা বিভিন্নভাবে বলতে পারেন, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ। বিফোর মানে আপনাদের সামনে, ইন ফ্রন্ট অফ ইউ, এভাবে বললে হয় সৈকত স্পিকিং। বিভিন্নভাবে আপনি এটা ঘুরিয়ে বলতে পারবেন, যার যেমন ভালো লাগে সেইভাবে। সে মূলত কিন্তু বিষয় একই রকম বুঝাচ্ছে। তো দেখেন আজকে আমরা পার্টস অফ স্পিচ এবং একই সঙ্গে প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় এটা শিখলাম। এবং আরো একটা বিষয় আপনাদেরকে দেখিয়েছি, টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন গুলো রয়েছে, এই শীটটা আপনাদেরকে আমি দিয়েছি কিনা জানি না, আজকে আবার দিব। এখানে রয়েছে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1। এই ডে 1-এর ভিতরে সম্ভবত এখানে দেখেন রয়েছে 25টা বাক্য, পারলে একটু করে রাখবেন, না পারলে আমি করিয়ে দিব। সেকেন্ড ডেতে রয়েছে, রনি স্কুলে যায় নাই, তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল, লাবণী গান গেয়েছিল, সবই কিন্তু টেন্স রিলেটেড, এবং এগুলো খুবই সহজ, একেবারে সহজ এইগুলো। তো আমরা এগুলো একটু বাসায় বসে প্র্যাকটিস করব যখনই সময় পাবো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিস এনিওয়ান ক্যান নট গেইন সাকসেস। উইদাউট প্র্যাকটিস এনিওয়ান ক্যান নট গেইন সাকসেস, প্র্যাকটিস ছাড়া সাকসেস আসবে না। তো
তো এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর আমি যে দেখানো পদ্ধতিতে এবং এখানে আপনাদের যেভাবে দেখাবো, যেভাবে এর পরের থেকে আমরা ডিরেক্টলি কথা বলবো, ওই যে একটা টপিকস, এটা ট্রাফিক জ্যামের উপরে একটু লিখে রাখবেন বা একটু পড়াশোনা করে রাখবেন। ট্রাফিক জ্যাম, আমাদের ঢাকা শহরে আমরা যারা থাকি প্রায় কিন্তু ট্রাফিক জ্যামে আমাদের খুব ভুগতে হয়। ট্রাফিক জ্যাম নিয়ে আমরা একটু স্পিকিং করব, আমরা একটু কথা বলবো। তো আজকে যা পড়ালাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট টু এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Yes, sir. গুড নাইট টু এভরিওয়ান, আসসালামু আলাইকুম।